আচ্ছা, গত ক্লাসে আমাদের কি ছিল? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আমাদের হচ্ছে পড়াশোনা শেষ। ঠিক আছে? আমার কথা তো শুনতে পাচ্ছেন, তাই না? ভয়েস শুনতে পাচ্ছেন না? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। এই ক্লাসে আমরা স্যার একটু জুম করে নিন স্যার। হ্যাঁ, স্যার জুম করে নিন তো স্যার। জুম করে নিব। জুম করে নিন স্যার, স্পিডের কাজ। জি আচ্ছা, স্যার। এই ক্লাসে আমরা ঠিক এক্সটেন্সিভলি আছে স্যার। শিখব কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই ক্লাসের টপিক। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলতে কি বোঝায়? আমরা এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ এ কমপ্লেক্স ফ্যাসিলিটি ডিজাইন টু জেনারেট ইলেকট্রিসিটি থ্রু নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার রিঅ্যাকশন যেটা আছে সেটা দুই প্রকার আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন হয় কি? নিউক্লিয়ার ফিশন হয় যে আমাদের রিঅ্যাক্টিভ একটা অ্যাটম থাকে, ওই রিঅ্যাক্টিভ অ্যাটমটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় আর কি। ঠিক আছে? বিভিন্ন ভাগে বিভিন্ন নন রিঅ্যাক্টিভ অ্যাটমে পরিণত হয় অথবা রিঅ্যাক্টিভ অ্যাটমে পরিণত হতে পারে। যেমন ইউরিয়ামটা আমাদের কিসে, ইউরেনিয়ামটা কিসে পরিণত হয়? আমাদের হচ্ছে এই যে এখানে সরি, ক্রোমিয়াম এবং বেরিয়াম এই দুইটাতে ভেঙে যায়। তো এমনি ভাবে বিভিন্ন এছাড়াও অন্যান্য যেই রিঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে বা রিঅ্যাক্টিভ অ্যাটম গুলো আছে সেগুলো নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে কি হয়? বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। ইউরেনিয়ামের বিভিন্ন আইসোটোপ আছে। তো ফিশনটা হচ্ছে ভেঙে যাওয়া, আর ফিউশন আরেকটা আছে। ফিউশন হচ্ছে কি? তৈরি হওয়া। ঠিক আছে? ফিউশন হচ্ছে কি? তৈরি হওয়া। তো ফিউশনটা হচ্ছে আমাদের কি হয়, মানে নন রিঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল থেকে রিঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল তৈরি হয়। এটা শুধুমাত্র আমাদের কি হয়? সূর্যে হয়, সূর্যে। ঠিক আছে? নিউক্লিয়ার ফিউশনটা সূর্যে হয় আর ফিশনটা হয় আমাদের পৃথিবীতে। আমরা এটা দিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালাই। A process in which the nuclei of heavy atoms such as uranium-235 or plutonium-239 are split into smaller parts, releasing a substantial amount of energy. তো এই যে হেভি অ্যাটম গুলো আছে ইউরেনিয়াম-235, এগুলো হয় কি? যে আমাদের ছোট ছোট স্মলার অ্যাটমে, ক্ষুদ্র আণবিক ভর সম্পন্ন অ্যাটমে পরিণত হয়, পারমাণবিক ভর সম্পন্ন অ্যাটমে পরিণত হয়, এবং এটা কি হয়? আর কিছু সংখ্যক এনার্জি কি হয়? রিলিজ করে দেয়। তো ওই এনার্জিটা আমরা কাজে লাগিয়ে কি করি? আমরা হচ্ছে বয়লারে পানি গরম করি, ওই পানিটাতে স্টিম উৎপন্ন করি, স্টিমটাতে আমরা স্টিম টারবাইন চালাই, স্টিম টারবাইন চালানোর সাথে জেনারেটর কাপল করে দিই, জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে? তো মেইনলি এটা কিন্তু আমাদের হচ্ছে একটা কি টারবাইনের সাথে সংযুক্ত, গ্যাস টারবাইনের মতোই। না সরি, গ্যাস টারবাইন না, আমাদের হচ্ছে স্টিম টারবাইন। স্টিম টারবাইনের ওয়ার্কিং প্রিন্সিপাল টা হচ্ছে মানে ইউরেনিয়াম ভাঙনের আগ পর্যন্ত আলাদা, এরপরে বাকিটুকু স্টিম টারবাইনের মতোই, যে স্টিম তৈরি হয় বয়লার থেকে, স্টিম তৈরি হয়, স্টিম থেকে স্টিম টারবাইন ঘুরে, স্টিম টারবাইন থেকে জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এর আগে আমাদের হচ্ছে কি, ওই বয়লারে এর আগে আমরা কি করতাম? কয়লা দিয়ে হচ্ছে পানি গরম করতাম। আর এবার আমরা কি করি? এই এনার্জিটা দিয়ে পানি ফুটাবো, এই নিউক্লিয়ার এনার্জিটা দিয়ে পানি ফুটাবো। শুধুমাত্র এতটুকু ডিফারেন্স আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং একটা কি কোল পাওয়ার প্ল্যান্টের মধ্যে। This energy primarily harnessed to produce heat, which in turn heats water to produce steam. ঠিক আছে? এই যে কথা বললাম, the high pressure steam is used to drive turbines connected to the generators that convert mechanical energy into electrical energy. A typical nuclear power plant comprises several key components, including the reactor core where fission occurs. ঠিক আছে? রিঅ্যাক্টর কোরে আমাদের কি হয়? ফিশনটা হয়। এখন রিঅ্যাক্টর কোরে কি কি জিনিস আছে এটা আমরা একটু পরে জানবো। দ্য কুলিং সিস্টেম অথবা বলা হয় মডারেটর, which manages the heat produced, and the containment structure, which provides a barrier to prevent the release of radioactive materials into the environment. তার মানে তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি কি আছে। এখন যদি কোশ্চেন আসে যে এক্সপ্লেইন দ্য কি কম্পোনেন্টস অফ এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, আপনারা বলবেন কি? যে একটা রিঅ্যাক্টর কোর থাকে, যেটা হচ্ছে যেটার মধ্যে আমাদের কি হয়? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা আছে ওইটা হয়। একটা কুলিং সিস্টেম আছে যেটার মধ্যে আছে মডারেটর, ওই কুলিং সিস্টেমটা করে কি? যে হিটটাকে কি করে? ম্যানেজ করে, কখনো হিটটা বাড়ায় যখন দরকার হয়, আর কখনো হিটটা কমিয়ে রাখে। এবং একটা স্ট্রাকচার আছে যেটার মধ্যে হচ্ছে কি আমাদের হচ্ছে ফিশন বিক্রিয়াটা, এটার মধ্যে মানে কনফাইন্ড থাকে। ঠিক আছে? আমাদের হচ্ছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলো বাইরে যেতে পারে না ওই স্ট্রাকচারে। আচ্ছা, the plant operates under stringent safety protocols to manage the potential risks associated with radiation and nuclear waste, making it a crucial and highly regulated component of the energy infrastructure in many countries. Nuclear power plants are praised for their ability to generate large amounts of electricity with low greenhouse gas emissions compared to fossil fuel power plants. ঠিক আছে? তো মেইনলি হচ্ছে কি আর চ্যালেঞ্জেস কি কি আছে? যে ওয়েস্ট ডিসপোজাল, রেডিয়েশন সেফটি, এন্ড পটেনশিয়াল
ফর ক্যাটাস্ট্রফিক অ্যাক্সিডেন্টস। তার মানে হচ্ছে আমাদের কিছু সুবিধা আছে, যেটা হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাসের এমিশন লো হয় গ্যাস এবং কোলের তুলনায়, এবং আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে যে আমাদের নিউক্লিয়ার যে ওয়েস্টটা আছে সেটা ডিসপোজ করতে অনেক হাজার হাজার বছর ধরে আমাদের কি করতে হয়, এটা কনফাইন করে রাখতে হয়, রেডিয়েশন হতে পারে এবং বিভিন্ন মারাত্মক ক্যাটাস্ট্রফিক ইভেন্টস অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, তো কোশ্চেন যেহেতু আসতে পারে যে কি কম্পোনেন্টস, অথবা আসতে পারে যে ড্র দ্য ওয়ার্কিং ডায়াগ্রাম অর স্কেমেটিক ডায়াগ্রাম অফ এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো এখানে আমরা দেখতেছি যে কম্পোনেন্টস এন্ড ডায়াগ্রাম এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো মেইনলি হচ্ছে যে আপনারা যে এই যে স্টিম, ঠিক আছে, স্টিম আর পাম্প, এই যে এই অংশটুকু, ঠিক আছে, এটা ডান পাশে আমি যে এই যে নাড়াচ্ছি যে কার্সরটা, ডান পাশে আমাদের কিন্তু আমরা কিন্তু জানি এই জিনিসটা কি, তাই না? স্টিম টারবাইনের কোল বেস পাওয়ার প্ল্যান্টে স্টিম টারবাইনের অপারেশন। শুধুমাত্র আমাদের বাম পাশের অংশটা কি, বাম পাশের অংশটা একটু ডিফারেন্ট। ডিফারেন্টটা হচ্ছে আমাদের কি, যে এই যে হলুদ যে আবরণটা, এটা হচ্ছে আমাদের কি রিঅ্যাক্টর কোর, যেটা আগে বললাম, সরি এই যে এইটা আর কি লালটা, এই লাল হলুদটা আর কি, এটা হচ্ছে রিঅ্যাক্টর কোর, ঠিক আছে। রিঅ্যাক্টর কোরের মধ্যে কি থাকে, আমাদের মডারেটর থাকবে, মডারেটর থাকবে, ফুয়েল রড গুলো থাকবে, কন্ট্রোল রড থাকবে, ঠিক আছে, মনে রাখবেন, ফুয়েল রড কন্ট্রোল রড, ফুয়েল রড কন্ট্রোল রড। ফুয়েল রডে রডে কি থাকতে পারে, আপনাদের কি আইডিয়া বলেন তো, কি মনে হয়? স্যার ফুয়েল থাকবে। ফুয়েলটা কি? ফুয়েলটা কি নিউক্লিয়ারে, ফুয়েলটা কি? স্যার ইউরেনিয়াম নাকি? হ্যাঁ অবশ্যই ইউরেনিয়াম 235, 234, 238 এইরকম বিভিন্ন আইসোটোপও থাকতে পারে, ইউজুয়ালি 235 থাকে। আমাদের ফুয়েল রডে থাকবে ফুয়েলটা, কন্ট্রোল রডটা এমন ভাবে থাকবে যে আমরা হচ্ছে উঠাইলে হচ্ছে কি হয়ে যাবে, কন্ট্রোল রডটা যদি আমরা এই যে মাঝখানে এই যে মানে খাঁজের মধ্যে ঢুকে যায় আর কি, ঢুকে যায় অথবা বের হয়ে যায়, যখন বের হয়ে যায় তখন কি হয়, বিক্রিয়াটা খুব দ্রুত হয়। আর যখন দেখা যাচ্ছে কি আমাদের বিক্রিয়াটা এখন কন্ট্রোল করা দরকার, আমরা হচ্ছে খাঁজের মধ্যে কন্ট্রোল রডটা ঢুকাই দিই। আচ্ছা, আর এই যে এই এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়ার রিঅ্যাক্টরের বাকি অংশটুকু, রড দুইটা ছাড়া বাকি অংশটুকু থাকে আমাদের মডারেটর। মডারেটরটা করে কি, মডারেটরটা করতে পারে সে হচ্ছে এই যে ইউরেনিয়াম থেকে নিউট্রন গুলো চলে যাবে, ঠিক আছে, ফিশন বিক্রিয়াটা যে হবে, এই ফিশন বিক্রিয়াটা কত দ্রুত হবে এবং কত আস্তে হবে, এটা মডারেটরের উপর নির্ভর করে, ঠিক আছে। এবং একইভাবে এই মডারেটরের বিভিন্ন ধরনের মডারেটরের উপর ভিত্তি করে আমাদের রিঅ্যাক্টরটার টেকনোলজিটাও বিভিন্ন হয়, ঠিক আছে, রিঅ্যাক্টর টেকনোলজিটাও বিভিন্ন হয়। এই মডারেটরের এটা কি হবে, এটা হতে পারে একটা পানি, শুধু নর্মাল পানি, অথবা হতে পারে একটা ভারী পানি বা ডিউটেরিয়াম ইনডিউসড পানি, অথবা হতে পারে কি যে এটা একটা সোডিয়াম, মানে সোডিয়ামের গলিত দ্রবণ, ঠিক আছে। এই তিনটা জিনিস হলে তিন টাইপের রিঅ্যাক্টর হয়ে যায়। তো তিন টাইপের রিঅ্যাক্টর হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমরা আবিষ্কার করছি, তাই না? আচ্ছা, এই মডারেটরটা করে কি, যে এই যে এই ইয়াটার সাথে এই যে এই কয়েলটার মধ্যে দিয়ে চালনা করা হয়, এবং এই যে এই ঠান্ডা পানিটা আছে, ঠান্ডা পানিটা কি হয়, এই যে কয়েলের সংস্পর্শে, কয়েলের মধ্যে দিয়ে কিন্তু খুবই উত্তপ্ত, ধরেন যে আমি এখানে মডারেটর হিসেবে কি আছে, পানি আছে। তো ইউরেনিয়াম থেকে যে এনার্জিটা বের হবে ফিশনের মাধ্যমে, ওই পানিটা কি হবে, পানির অণুগুলো এটা অ্যাবজর্ব করে হিটেড হয়ে যাবে, হিটেড হয়ে গেলে এবং লো প্রেসারে, সরি হাই প্রেসারে আমাদের এটা এদিক দিয়ে চালনা করা হবে। চালনা করা হলে কি হবে কি, যে এটার আশেপাশে যেই পানিটা আছে, এই দুইটা পানি কিন্তু আলাদা, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতরে পানি আলাদা এবং এটার ভিতরের পানি আলাদা, দুইটা কখনোই সংস্পর্শে আসবে না, আসলে কি হয়ে যাবে, রেডিয়েশন হয়ে যাবে, দুইটা কখনোই সংস্পর্শে আসবে না। বাট হিট এক্সচেঞ্জার মানে হচ্ছে একটার পাইপের সংস্পর্শে, এই পাইপের সংস্পর্শে এই পানিটা আসবে। তো এই পানিটা আসার পরে কি হবে, অবশ্যই স্টিমে পরিণত হয়ে যাবে, যেহেতু অনেক উত্তপ্ত। আপনারা কি ইন্ডাস্ট্রিতে কাজ করলে হয়তো বুঝবেন যে আমাদের হচ্ছে হিট এক্সচেঞ্জার থাকে, হিট এক্সচেঞ্জারে কখনোই দুইটা পানি সংস্পর্শে থাকে না, বাট অনেকটা কাইন্ড অফ ট্রান্সফরমারের মতো হয় কি, যে একটার পাইপের সাথে আর একটা পানি যখন আসে, ওই পাইপের গরমে পানিটাও বাষ্পে পরিণত হয়ে যায়। এইভাবে হচ্ছে আমাদের স্টিম হয়, বাকি অংশটুকু আমাদের স্টিম টারবাইনের মধ্যে দিয়ে কি হয়, হাই প্রেসারে চালনা করলে টারবাইনটা ঘুরে, আমাদের অল্টারনেটরটাও কি হয়, অল্টারনেটরটাও বিদ্যুৎ উৎপন্ন হয়, লো প্রেসারের পরে ভারী পানি আমাদের আবার দিকটা পাম্প করে আমরা একটা সার্কুলেট করি, তাই না, সার্কুলেট করি। তো এটা হচ্ছে আমাদের বেসিকটা, আমরা এখন এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা জানবো, তার আগে আমাদের নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনটা সম্পর্কে জানতে হবে, এই জিনিসটা কি। Nuclear fission reaction is a process in which the nucleus of a heavy atom, typically an isotope of uranium-235, splits into two or more smaller nuclei known as fission fragments. মানে fission fragment
নাম যেটার সেটা হচ্ছে আরো ছোট ছোট স্মলার নিউক্লিয়াসে পরিণত হয়, নিউক্লিয়াই আর কি, নিউক্লিয়াই পরিণত হয়। দিস স্প্লিটিং ইন্ট্রোডিউসড বাই দ্য অ্যাবসর্পশন অফ এ নিউট্রন বাই দ্য নিউক্লিয়াস, মানে হচ্ছে যখন ইউরেনিয়াম নিউক্লিয়াস একটা নিউট্রন নিয়ে নেয়, তখন নিয়ে নেওয়ার পরে এটা কি হয়, বিভিন্ন ছোট ছোট অ্যাটমে ভাগ হয়ে যায়, which becomes unstable and divides. The fission reaction releases a significant amount of energy in the form of kinetic energy of the fission fragments as well as electromagnetic radiation, gamma rays and heat. ঠিক আছে, আমরা হচ্ছে কি করে আমাদের এখানে কি বলে এটাকে প্রোডাক্ট হিসাবে আমরা কি পাই, বিভিন্ন ছোট ছোট কণিকা পাই এবং একটা অ্যামাউন্টের হিট পাই। ঠিক আছে, একটা অ্যামাউন্টের হিট পাই, ওটা কিভাবে মানে ওটার মাত্রাটা কতটুকু আমরা এটা একটু পরে জানতেছি। তো ডায়াগ্রামটা দেখেন, একটা নিউট্রন কি করে, ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করে, তারপরে কি হয়, জেনন তৈরি হয়। নিউট্রন, একটা নিউট্রন আলাদা হয়ে যায় আর একটা নিউট্রন আলাদা হয়ে যায় এবং একটা স্ট্রোনিয়াম নিউক্লিয়াস তৈরি হয়, মানে দুইটা ছোট ছোট অ্যাটম তৈরি হয়েছে এবং দুইটা কি হয়, নিউক্লিয়াস তৈরি হয়েছে। মানে নিউট্রন নিউট্রন কিছু একটা নিউট্রন আঘাত করলে দুই দুই বা ততোধিক নিউট্রন উৎপন্ন হবে, সেই সাথে কিছু আমাদের কি হবে, ছোট ছোট নিউক্লিয়াস উৎপন্ন হবে। আচ্ছা, বিক্রিয়াটা ইম্পর্টেন্ট না, বাট আপনার বুঝতে হবে আর কি, এটা দিয়ে একটা ম্যাথ আছে। তো বিক্রিয়াটা দেখেন, একটা ইউরেনিয়ামের কি 235 হচ্ছে কি পারমাণবিক ভর, আর 92 হচ্ছে নাম্বার অফ প্রোটনস। ঠিক আছে, নাম্বার অফ প্রোটনস, সরি নাম্বার অফ, হ্যাঁ নাম্বার অফ প্রোটনস। তো নিউট্রনে কি থাকবে, নিউট্রনে একটা নিউট্রন থাকে, নাম্বার অফ প্রোটনসও জিরো, আমাদের ইলেকট্রনও জিরো। তো বেরিয়ামে টোটাল পারমাণবিক ভর 137 এবং নাম্বার অফ প্রোটন আছে কত, 56। ক্রোমিয়ামেও সেম, এবং ফাইনালি দুইটা নিউট্রন। তো আমাদের হয় কি, যখন একটা ইউরেনিয়াম 235 আইসোটোপকে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তখন একটা বেরিয়াম, এই বিক্রিয়ায় বেরিয়াম উপরে চিত্রে জেরন স্ট্রোনিয়াম বিভিন্ন কিছু তৈরি হতে পারে, এক সময় কিছু তৈরি হয় এবং ক্রোমিয়াম তৈরি হয়েছে। ঠিক আছে, এবং সেই সাথে দুইটা নিউক্লিয়াস আরো তৈরি হয়েছে। এই দুইটা নিউক্লিয়াস আবার দুইটা ইউরেনিয়ামকে আঘাত করবে, পরে ওই দুইটা ইউরেনিয়াম আবার চারটা নিউক্লিয়াস উৎপন্ন করবে, ওই চারটা নিউক্লিয়াস আবার চারটা ইউরেনিয়ামকে আঘাত করবে। এটাকে বলা হয় কি, চেইন রিঅ্যাকশন। আস্তে আস্তে নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে এবং বেশি বেশি পরিমাণ ইউরেনিয়াম এ আঘাত করতেছে। আচ্ছা, এখন আমরা যদি দুই পাশের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস ইউনিটকে আমরা যদি যোগ করি, সেক্ষেত্রে আমরা দেখব কি যে বাম পাশে হচ্ছে 236.05 পারমাণবিক ভর গ্রাম পার মোল, এবং ডান পাশে হচ্ছে কি 235.84 পারমাণবিক ভর। তার মানে নিশ্চয়ই এই যে ডান পাশে যেটা ছিল, আগে যেটা ছিল তার থেকে একটু পরিমাণ ভর কি হয়ে গেছে, কমে গেছে। ওই ভরটাই হবে কি আমাদের হিট আকারে রিলিজ হয়ে যাবে। বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত? কি কোনো কনফিউশন আছে আমাদের? তাহলে হলো কি যে ইউরেনিয়াম নিউক্লিয়াসকে নিউট্রন আঘাত করলো, দুইটা ছোট ছোট অ্যাটম তৈরি হলো, ওই দুইটা ছোট ছোট অ্যাটম এর সেই সাথে আমাদের নিউট্রনও তৈরি হলো এবং কিছু পরিমাণ ভর এনার্জি আকারে রিলিজ হলো। তো ওই এনার্জিটা আমরা কিভাবে মাপবো, এনার্জি রিলিজড পার ফিশন, মানে একটা ফিশন বিক্রিয়ায় কি পরিমাণ এনার্জি রিলিজ হয়েছে সেটার মান প্রথমে আমরা আগের যে এএমইউ ছিল অ্যাটমিক মাস ইউনিট, সেটা থেকে পরেরটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই পরিমাণ অ্যাটমিক মাস ইউনিট আমার কমে গেছে এনার্জি আকারে। তো একটা অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে যে একটা 1 AMU is equal to 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 0.2080 AMU হবে কত, এটা জাস্ট 931 এর সাথে গুণ করে দিলে দেখা যাবে কি যে একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় 193.6 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি কি হয়েছে, রিলিজ হয়েছে। বুঝা গেছে? তার মানে একটা ফিশন বিক্রিয়া, জাস্ট একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে আঘাত করার পরে এই পরিমাণ এনার্জি রিলিজ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ইট ইজ টু বি নোটেড দ্যাট in one fission one uranium atom is in action. It means that we are getting 193.6 mega electron volt for each uranium atom. আচ্ছা, এখন আপনাকে যদি বলে যে একটা অ্যাটমের জন্য তো আসলে আমার জেনে লাভ নাই, আমার পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য কি করতে হবে, যে কত গ্রাম ইউরেনিয়াম আমার এখানে ফুয়েল আকারে দিতে হবে, ফুয়েল রডে কত গ্রাম ইউরেনিয়াম দিতে হবে প্রতিদিন আমার পাওয়ার প্ল্যান্টের এত মেগাওয়াট জেনারেট করার জন্য। এখন নাও 1 গ্রাম অফ নিউক্লি, আমরা যদি একটা বদলিও 1 গ্রাম চিন্তা করি, তাহলে আমাদের করতে হবে কি যে আসলে 1 গ্রামে কয়টা অ্যাটম আছে আমরা একটা অ্যাটমের জন্য জানি। এখন আমাকে বলছে 1 গ্রামের জন্য বের করতে, তাহলে আমরা প্রথম করবোটা কি, প্রথমে গ্রামটাকে কয়টা অ্যাটম আছে ওইটাতে
কনভার্ট করে নেব, তাই না? আচ্ছা, কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাভোগাড্রো নাম্বার আছে, যেটা অ্যাভোগাড্রো নাম্বারকে ইউরেনিয়ামের পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা তো কেমিস্ট্রিতে আশা করি পড়ছি, যেটা হচ্ছে আমরা আমাদের একটা অ্যাটমের জন্য আমরা বের করছি, আমাকে বলছে 1 গ্রামের জন্য। এখন আমি গ্রামটাকে 1 গ্রামে ইউরেনিয়ামের কয়টা অ্যাটম আছে এটা বের করব। যত ধরেন যে 1 গ্রামে ইউরেনিয়ামের 2টা অ্যাটম আছে, তাহলে 1 গ্রামের জন্য আমাদের 2 ইনটু 193 পরিমাণ মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি তৈরি হবে। তো আমরা করব কি, আমরা হচ্ছে এটা সূত্রটা হচ্ছে যে 1 গ্রামে কয়টা ইলেকট্রন আছে, কয়টা নিউট্রন আছে, সরি কয়টা ইউরেনিয়াম আছে, ওইটা বের করার জন্য আমরা অ্যাভোগাড্রো নাম্বারকে ইউরেনিয়ামের পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। এখানে যদি আপনার কার্বনের বের করতে বলে তাহলে কি করবেন, অ্যাভোগাড্রো নাম্বারকে কার্বনের পারমাণবিক ভর দিয়ে ভাগ করবেন। ইউরেনিয়ামের পারমাণবিক ভর যে 235.04 গ্রাম পার মোল, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা ভাগ করলে আমরা পাবো কি, এটা একই জিনিস কি দুইবার লিখছি? একই জিনিস দুইবার লেখা হয়েছে। আচ্ছা, এটা যদি আমরা কি করি বা ভাগ করি, ক্যালকুলেশন করলে আমরা পাবো যে এই 1 গ্রামে এতগুলো ইউরেনিয়াম অ্যাটম আছে। আচ্ছা, এতগুলো ইউরেনিয়াম আছে, তাহলে আমরা কত এনার্জি জেনারেট করে, তার মানে এতগুলো ইউরেনিয়াম আছে। এখন এতগুলো ইউরেনিয়াম কয়টা, একটা ইউরেনিয়াম একটা ফিশন তৈরি করে, তাহলে এতগুলা অ্যাটম এতগুলা ফিশন তৈরি করবে, তাই না? একটা ইউরেনিয়াম একটা ফিশন তৈরি করে, দুইটা ইউরেনিয়াম দুইটা ফিশন বিক্রিয়া তৈরি করতে পারে, তাহলে এতগুলা ইউরেনিয়াম মানে 1 গ্রামে যতগুলা ইউরেনিয়াম আছে এতগুলা ফিশন বিক্রিয়া তৈরি করবে। এখন আমাদের বের করতে হবে কি, যে এতগুলা ফিশন বিক্রিয়ায় কত মেগা ইলেকট্রন ভোল্ট তৈরি হয়। So energy released from 1 gram atom is equal to number of fissions, এতগুলা ফিশন হয়েছে, ইনটু এনার্জি রিলিজড পার ফিশন। তাহলে নাম্বার অফ ফিশন আমাদের যেটা আছে ওইটার সাথে এই যে এই 193.6 মেগা, মেগা মানে 10 টু দি পাওয়ার 6 গুণ করা। তো দুইটা সংখ্যা আমরা গুণ করে দিছি, গুণ করে পাওয়া গেছে কি, যে এতটুকু এত ইলেকট্রন ভোল্ট। তার মানে 1 গ্রাম থেকে আমাদের এত পরিমাণ এনার্জি তৈরি হচ্ছে। আচ্ছা, এনার্জি তো আপনারা ইলেকট্রন ভোল্ট বললে কি আমরা হচ্ছে বুঝতে পারি না, আমরা আমাদের দরকার কি মেগাওয়াটে বা কিলোওয়াটে দরকার। তো আমরা যদি ইলেকট্রন ভোল্টকে কি করতে চাই, জুলে কনভার্ট করতে চাই, তাহলে এটাকে এটার সাথে কি করতে হবে, এটার সাথে ইলেকট্রনের চার্জটা গুণ করে দিতে হবে, তাই না? এটার সাথে আমি যদি ইলেকট্রনের চার্জ যেটা 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 গুণ করে দেই, তাহলে আমরা পাবো কি, এত পরিমাণ জুল এনার্জি তৈরি হচ্ছে 1 গ্রাম ইউরেনিয়াম থেকে। আচ্ছা, এখন এই জুলটাকে আমরা যদি কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে চাই, আপনারা তো আগে এই যে হাইড্রো ইলেকট্রিকের ক্ষেত্রে করছেন, জুলকে আমরা কি করব, 1000 দিয়ে ভাগ করব ইনটু 3600, 1000 ইনটু 3600 দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে এটা কিলোওয়াট আওয়ারে কনভার্ট হয়ে যাবে। যদি ওয়াট আওয়ারে চান তাহলে 1000 টা দিয়ে ভাগ করা লাগবে না, শুধুমাত্র 3600 দিয়ে ভাগ করলেই হবে। তো ফাইনালি দেখা যাচ্ছে কি, যে 22036 কিলোওয়াট আওয়ার। তার মানে বা এটাকে যদি 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করি কিলোওয়াট থেকে মেগাওয়াটে করার জন্য, তাহলে 22 মেগাওয়াট আওয়ার। তার মানে 1 গ্রাম ইউরেনিয়াম থেকে 22 মেগাওয়াট আওয়ার ইলেকট্রিসিটি তৈরি হতে পারে। আচ্ছা, এখন আমাদের সেম কনসেপ্টে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইন মেগাওয়াট আওয়ার প্রডিউসড ইফ 1 কেজি ইউরেনিয়াম is converted to energy through a nuclear fission reaction. Consider per fission reaction is এত মেগাওয়াট, ঠিক আছে, মিলি ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট এত জুল, এবং অ্যাভোগাড্রো সংখ্যার মান দেওয়া আছে। তার মানে আপনারা বের করতে বলছে, আগে আমরা বের করছি কি 1 গ্রামের জন্য, আর এবার বের করব কি 1 কেজির জন্য, মানে 1000 গ্রামের জন্য। তো 1000 গ্রামের জন্য যদি বের করতে চাই, জাস্ট আমাদের 1 গ্রামের জন্য কে 1000 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তো এটা সিম্পল, আমাদের হচ্ছে এই যে এইখানে যে কাজটা করছি এটাই আবার ম্যাথে করবেন, যে এনার্জি রিলিজ ফর 1 গ্রাম, 1 গ্রামের জন্য বের করবেন, এরপরে ওটাকে কি করবেন 1000 দিয়ে গুণ করে দিলেই আমাদের 1 কেজির জন্য কতটুকু মেগাওয়াট তৈরি হয় এটা বের হয়ে যাবে। সিম্পল না? আমাদের এটা খুবই সিম্পল ম্যাথ। 1 কেজির জন্য বের করতে বলছে, 1 গ্রামের জন্য আমরা করছি। এখন যদি আপনাকে 1 কেজি না বলে 10 কেজি বলে, তাহলে আপনি ওই 10 কেজির জন্য বের করতে পারবেন। জাস্ট 1000 গুণ 10 দিয়ে ভাগ করতে হবে, সরি গুণ করতে হবে। আচ্ছা, সেকেন্ড ম্যাথে বলা আছে কি, an atomic power reactor can deliver 300 মেগাওয়াট, মানে হচ্ছে 300 মেগাওয়াট সে দিতে পারে if due to fission of each atom each atom of uranium atom the energy released is 200 মিলি ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এর আগে বলা আছে যে আমাদের এত 193.6
মেগা ইলেকট্রন ভোল্ট। এবার হচ্ছে এটা না, এটা হচ্ছে একটু বেশি হতে পারে, এখানে কিছু ইউরেনিয়ামের আইসোটোপ আছে। তো এত ইলেকট্রন ভোল্ট আমাদের হচ্ছে একটা ফিশনের জন্য বের হচ্ছে। তাহলে আমাদের ক্যালকুলেট দ্য ম্যাস অফ ইউরেনিয়াম ফিশন পার আওয়ার, মানে হচ্ছে আমাদের কত গ্রাম ইউরেনিয়াম তৈরি আমাদের খরচ হচ্ছে এই 300 মেগাওয়াটের জন্য, মানে ব্যাক ক্যালকুলেশন আর কি। আগে আমরা 1 গ্রামের জন্য কতটুকু তৈরি হচ্ছে এটা বলতেছি, কতটুকু ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এবার আমরা বলবো কি এত ইলেকট্রিসিটির জন্য কত গ্রাম খরচ হচ্ছে। আচ্ছা, তো যেহেতু এবার হচ্ছে এই যে এনার্জি রিলিজটা বেড়ে গেছে আগের থেকে 193 থেকে, তার মানে আমাদের 1 গ্রামের জন্য আবার বের করতে হবে। শুধু পার্থক্য এতটুকুই যে আপনারা যখন এই যে এনার্জি রিলিজটা করবেন, আগেরটাতে কি করছিলেন, আগেরটাতে 193 দিয়ে গুণ করছিলেন, এবার হবে কি 200 দিয়ে গুণ করবেন। তো রেজাল্ট একটু বেশি আসবে 22.776, আগে যখন 193 দিয়ে করছিলাম এবার 22.036 আসছিল, এবার একটু বেশি ইলেকট্রিসিটি তৈরি হবে। আচ্ছা, এখন আমরা বলবো যে 1 গ্রামের জন্য, সরি 300 মেগাওয়াট তৈরি 22.776 তৈরি হয় 1 গ্রামের জন্য। তাহলে 300 মেগাওয়াট আওয়ার তৈরি হয় কত গ্রামের জন্য? তো আমরা জাস্ট 300 কে 22 দিয়ে ভাগ করলে, 22.776 দিয়ে ভাগ করলে যেটা আসে অত গ্রাম আমাদের আনসার হবে। তার মানে এটা আনসার কি, যে আমাদের হচ্ছে 300 মেগাওয়াট তৈরি করার জন্য ঘন্টায় 13.17 গ্রাম ইউরেনিয়াম কি করতে হবে, এক্সাইট করতে হবে। আচ্ছা, থার্ড ম্যাথ আমাদের কি বলা আছে? আচ্ছা, তার আগে বলে নেই যে আমাদের যে ইউরেনিয়াম কিন্তু একটা তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে? তেজস্ক্রিয় পদার্থের কি হয়, রেডিও অ্যাক্টিভ ডিকে হয়, মানে হচ্ছে মিলিয়ন মিলিয়ন বছরের মধ্যে হয় কি যে আস্তে আস্তে সে কি হয়, অর্ধেক অর্ধেক হয়ে যায়, অর্ধেক অর্ধেক হয়ে যায় ভরটা, তাই না? আমরা আশা করি এটা পড়ছি। তো এখন ডিকের নিয়ে এটা ম্যাথ আর কি, যে আমাদের ইউরেনিয়ামটা ভাগ হয়ে গেলে কি হয়। দেখেন, এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কনজিউমস 0.1% অফ ইস ইউরেনিয়াম ফুয়েল পার ইয়ার, মানে এক বছরে ধরেন আপনার যদি 100 কেজি ইউরেনিয়াম থাকে, তাহলে এর 0.1 কেজি 0.1 কেজি হচ্ছে এক বছরে খরচ হয়ে যাবে। ইফ দ্য প্ল্যান্ট স্টার্টস উইথ 100 টনস অফ ইউরেনিয়াম, মানে বছরটা প্ল্যান্টের অপারেশন স্টার্ট হয়েছে 100 টন নিয়ে, তাহলে আমরা 5 বছর পরে কি পরিমাণ ইউরেনিয়াম থাকবে, ঠিক আছে? অ্যাজিউম দ্য রেট অফ কনজাম্পশন ইজ কনস্ট্যান্ট, মানে হচ্ছে প্রতি বছর 0.1% কনস্ট্যান্ট হচ্ছে আমাদের 100 টন থেকে 5 বছরে কত টন থাকবে। তো এখানে বলা আছে যেহেতু 5 বছর, আর আমাদের ইউরেনিয়াম ডিকে হইতে, একটা ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ ডিকে হইতে 703.8 মিলিয়ন ইয়ার লাগে, তার মানে আসলে আমাদের এই রেডিও অ্যাক্টিভ ডিকের হিসাবটা না করলেও চলবে। As the 5-year time frame is much less than the uranium half-life, approximately 703.8 million years, we will not consider the radioactive decay. আমরা radioactive decay কনসিডার করব না, জাস্ট আমরা কি করব 100 থেকে প্রতি বছর যতটুকু খরচ হচ্ছে আর কি, মানে 100 থেকে এত খরচ হয়ে গেলে থাকে কত পার্সেন্ট, সরি এখানে একটু মনে হয় ভুল হয়েছে, 100 থেকে 100 টন, 100 থেকে আমাদের এত পার্সেন্ট, এখানে 100 হবে, ঠিক আছে? 100 থেকে 100 মাইনাস 0.1% খরচ হয়ে যাচ্ছে এবং থাকতেছে কত, 100 মাইনাস 0.1। তাহলে এটা যদি আমরা 5 দিয়ে, মানে 5 বছরের জন্য কি করব, 5 বার গুণ করব, এজন্য টু দি পাওয়ার 5, এখানে 1 লিখে এটাকে আমরা হচ্ছে 100 দিয়ে ভাগ করব। এখানে এটাকে আমরা হচ্ছে কি দিয়ে ভাগ করব, স্যার 100 দিয়ে ভাগ করব, কারণ পার্সেন্টেজ যেহেতু, আমরা এটাকে 100 দিয়ে ভাগ করব। 1 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 5 ইনটু 100, 99.5, ঠিক আছে? এটা হবে 99.5 টন আনসার হবে। বুঝতে পারছেন? আমরা 0.1% কে সরাসরি ভ্যালুতে ভাগ করে মানে কনভার্ট করে নিছি 100 দিয়ে ভাগ করে, তারপরে 1 থেকে এটা মাইনাস করে, 1 থেকে মাইনাস করলে আসলে আমরা খরচ হওয়ার পর যতটুকু থাকবে ওইটা পাবো, এবং 5 বছরে অত অত পার্সেন্ট হচ্ছে আমাদের থাকতেছে। তাহলে এটাই হবে আমাদের কি এই ম্যাথের আনসার। খুব ছোট একটা ম্যাথ।
আচ্ছা, নেক্সট আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি কি কম্পোনেন্ট থাকে সেটা আমরা দেখব। কম্পোনেন্ট বলতে শুধুমাত্র ওই যে রিঅ্যাক্টরের আশেপাশে যেগুলো আছে ওগুলো দেখব। প্রথমে থাকে কি, আপনার যদি কোশ্চেন আসে যে ডিসক্রাইব দ্য এক্সপ্লেইন দ্য কম্পোনেন্টস অফ এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তাহলে এখানে এভাবে আনসার করবেন। প্রথমে কি আছে, ফুয়েল রড। ফুয়েল রডস আর সিলিন্ড্রিক্যাল টিউবস ইন এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দ্যাট কন্টেন নিউক্লিয়ার ফুয়েল, typically composed of fissile materials such as uranium-235, 238, plutonium-239, which are capable of sustaining a nuclear fission and ফিশন চেইন রিঅ্যাকশন। মানে হচ্ছে এই যে রড গুলো আছে একটা মানে কোরের মধ্যে এইভাবে রড গুলো থাকে আর কি, ফুয়েল রড। ফুয়েল রডের মধ্যে কি থাকে, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ব্লকে রডের ভিতরে আমাদের কি থাকে, ছোট ছোট ব্লকে ইউরেনিয়াম থাকে, ইউরেনিয়াম বা ইউরেনিয়াম-238, 235 দেওয়া থাকে। পুরা রডটাই কিন্তু আমাদের ব্লক না, মানে এই ছোট ছোট ব্লক করে দেওয়া থাকে আর কি, ঠিক আছে। These rods are fundamental to reactor core's operation as they house the fuel pellets where the fission process occurs. ঠিক আছে, the fuel itself is usually in form of small ceramic pellets made of uranium oxide or a similar compound which are stacked within the rods to form a long solid column. একটা ছোট ছোট পরিমাণ নিউক্লিয়ার ফুয়েল দিয়ে আমাদের কি হয়, একটা লং কলাম তৈরি করা হয়। আচ্ছা, বাকিটুকু আসলে অত ইম্পর্টেন্ট না, আপনার হচ্ছে এইভাবে আর কি আমাদের ফুয়েল রডের কনস্ট্রাকশনটা হয়। আচ্ছা, এখন ফুয়েল রডের গ্রিডটার মাঝে মাঝে থাকে কি আমাদের কন্ট্রোল রড। Control rods in a nuclear power plant are critical components used to regulate the fission reaction within the reactor core. These rods are made from materials that are highly effective at absorbing neutrons such as boron, cadmium, hafnium or silver, indium, cadmium alloys. তার মানে হচ্ছে কি, যে এই যে কন্ট্রোল রড গুলো আছে এগুলো এমন একটা রড যে এটার ফুয়েল রডের মাঝে মাঝে থেকে হয় কি, যে নিউট্রন গুলোকে শোষণ করে নেয়, নিউট্রন গুলোকে শোষণ করে নেয়। আর নিউট্রন কমে শোষণ করে নিলে হয়ে যায় কি, আমাদের পরবর্তী চেইন রিঅ্যাকশনটা হওয়ার জন্য যে নিউট্রন প্রয়োজন সেগুলো হয় কি, মানে ঘাটতি তৈরি হয়ে যায়, তাই না। আমরা যদি এমন হয় যে চেইন রিঅ্যাকশনটা ভাঙার জন্য নিউট্রন গুলোকে শোষণ করে নিতেছি এরকম ক্যাডমিয়াম বোরনের মধ্যে দিয়ে, তাহলে হবে কি, তাহলে হবে আমাদের রিঅ্যাকশনটা কমে যাবে, তার মানে আমাদের ওই যে চেইন রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে। এটা দিয়ে আমরা কন্ট্রোল করি, বিক্রিয়াটা কন্ট্রোল করি। যদি দেখা যায় যে আমাদের হচ্ছে পাওয়ার প্ল্যান্ট অফ করা লাগবে, তখন আমরা কন্ট্রোল রড গুলো ভিতরে ঢুকাই দিই। The primary function of control rod is to control the rate of nuclear fission reaction by managing the number of free neutrons available to sustain the chain reaction. Inserting control rods into the reactor core absorbs excess neutrons, reducing the number of neutrons available to cause the further fission reactions, thereby decreasing the reactor's পাওয়ার আউটপুট। মানে হচ্ছে কন্ট্রোল রড আপনার যত পরিমাণ নিউট্রন বেশি থাকবে আপনার পাওয়ার আউটপুট বেশি হবে, আর যদি আপনার কন্ট্রোল রড ঢুকিয়ে নিউট্রন কমাই দেন, নিউট্রন অবজার্ভ করে নেন, তাহলে হবে কি আমাদের পাওয়ারটা কমে যাবে, পাওয়ার আউটপুট কমে যাবে। কনভার্সলি, withdrawing the control rods from the core allows more neutrons to participate in the fission process, increasing reactors power output, increasing reactors power output। বুঝা গেছে? আচ্ছা, এইখানে যে আপনাদের একটা চিত্র দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে ফুয়েল রডের মাঝে মাঝে আমরা কন্ট্রোল রড গুলো দিয়ে থাকি এবং এগুলো কি মেকানিক্যালি বা হাইড্রোলিক প্রসেসে আমরা আপ ডাউন করাতে পারি। আচ্ছা, ফাইনালি হচ্ছে মডারেটর। এই মডারেটর জিনিসটা কি, সেটা হচ্ছে এই যে ফুয়েল রড এবং কন্ট্রোল রড যে এনভায়রনমেন্টের মধ্যে আছে, রিঅ্যাক্টরের মধ্যে আছে, ওইটার মধ্যে মানে পানি থাকে, ঠিক আছে, পানি থাকে বা সোডিয়াম থাকতে পারে, হেভি ওয়াটার থাকতে পারে। আপনারা কি অ্যাটমিক এনার্জি কমিশনে কখনো গেছেন? বাংলাদেশ রিঅ্যাক্টরটা দেখছেন ওখানে গিয়ে? না কেউ কি দেখছেন? না স্যার। ওইটা হচ্ছে মানে বিশাল উঁচু একটা, মানে একটা রুমে বিশাল উঁচু একটা রিঅ্যাক্টর আছে, ওইটা নিচ থেকে পানি দেখা যায় আর কি। তো আমরা দেখছিলাম এটা যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ গেছিলাম। তো পানি আছে পুরা ট্যাঙ্কটা এবং এত খুবই ক্লিয়ার পানি আর কি, এখানে কোনো কন্টামিনেশনের কোনো সুযোগ নাই। আচ্ছা, a moderator is a material used within the reactor core to slow down neutrons produced during fission of heavy atomic nuclei such as 235 to 239 plutonium. When a nucleus undergoes fission, it releases fast moving neutrons that have high kinetic energy. These fast neutrons are less likely to cause further fission reactions as they often pass to other fissile atoms without interacting. তো এখানে একটা সমস্যা হচ্ছে কি, যে আপনার যদি মডারেটর না থাকে তখন হয় কি, যে নিউট্রন গুলো যখন হয় রিলিজ হয় একটা ইউরেনিয়াম থেকে, তো অনেক হাই স্পিডে থাকে, অনেক ফাস্ট মুভ করে, মানে হাই এনার্জি নিউট্রন আর কি, আপনারা বুঝতে পারছেন। তো হয় কি, যে ওইগুলো হয় মিস করে যায় ইউরেনিয়াম নিউক্লিয়াস গুলো মিস করে যায়। তো এইটার স্পিডটা যদি আমরা কমাই দিতে পারি এই নিউট্রনের,
স্পিডটা যদি আমরা কমিয়ে দিতে পারি তাহলে হবে কি যে এটা আসলে খুব এফিশিয়েন্টলি আর অন্য ইউরেনিয়ামের সাথে বিক্রিয়া করতে পারবে, তাই না? মডারেটরের মেইন কাজটাই হচ্ছে আমরা যাতে এই নিউট্রনগুলো যে তৈরি হচ্ছে চেইন রিঅ্যাকশনের জন্য, ওই নিউট্রনগুলো যাতে হাই স্পিডে মিস করে না যায়, আমরা যাতে আরেকটা ইউরেনিয়ামের সাথে এটার কি হয়, ফিশন বিক্রিয়া হয়, সেজন্য আমরা এটা স্পিডটা কমাই দিই। The moderator role is to reduce kinetic energy of these neutrons through a process called neutron thermalization, bringing them to a lower thermal energy state where they move more slowly. By slowing down the neutrons, the moderator increases the likelihood that they will be captured by other fissile nuclei, thereby sustaining the chain reaction necessary for continuous energy production. Common material used in moderator include ordinary water, মানে হচ্ছে লাইট ওয়াটার, মানে যেটা আমরা বাস্তব জীবনে দেখি আর কি। হেভি ওয়াটার হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড। আমরা জানি ওয়াটারের রিয়া কি H2O না, H2O। তো H হচ্ছে একটা, H এ কি থাকে, একটা প্রোটন থাকে। আর ডিউটেরিয়ামে কি থাকে, সরি, H এ থাকে একটা প্রোটন একটা নিউট্রন, আর ডিউটেরিয়ামে থাকে একটা নিউট্রন দুইটা প্রোটন। একটু হেভি ওয়াটার, এটাকে আমরা বলি হেভি ওয়াটার এন্ড গ্রাফাইট। কিছু কিছু সময়ে কি থাকে, সোডিয়ামও থাকে, সোডিয়ামের দ্রবণও থাকে। Each of these materials has properties to make them effective moderating neutrons without significantly absorbing them. মানে মডারেটরে অ্যাবজর্ব হয় না, কখনো হয় হচ্ছে কন্ট্রোল রডে, বাট মডারেটর গুলো কি করতে পারে, এগুলোর স্পিড কমাইতে পারে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট কেন আপনার হচ্ছে এই যে এটার চয়েসের উপর আমাদের রিঅ্যাক্টরের নামগুলো ডিপেন্ড করে আর কি, ঠিক আছে? Light water is mostly widely used due to its availability effectiveness, while heavy water used in reactors like CANDU reactor, এটা আমরা পড়বো, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, allows the use of natural uranium fuel. Graphite is used in some gas-cooled and older reactor designs for its high neutron slowing capability. The moderator's performance is crucial for controlling the reactor's reactivity and ensuring safe and efficient power generation. আশা করি মডারেটরটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমাদের রিঅ্যাক্টর নিয়ে কাজ করতে হবে আর কি। The reactor of a nuclear power plant is core component where the process of nuclear fission takes place, serving as the heart of the power generation system. Within the reactor, fissile materials such as enriched uranium or plutonium undergo controlled nuclear reactions whereby atomic nuclei split, releasing a vast amount of heat energy and neutron. তো আচ্ছা, আমাদের এই যে কন্ট্রোল রড আর ফুয়েল রডের যে কাজটা আছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, ওইটা হচ্ছে আমাদের এই রিঅ্যাক্টরের মধ্যে হয়। রিঅ্যাক্টরের মধ্যে মডারেটর থাকে, কন্ট্রোল রড থাকে এবং কি থাকে, থাকে, ফুয়েল রডটা থাকে। আচ্ছা, এখন আমরা এগুলো পড়ে নিয়ে আর কি একটু reactorটা টাইপ আর কি। Various types of reactors are used in nuclear power plants worldwide, each designed to cater to specific operation and safety requirement. Here are some most prevalent types. প্রথমটা হচ্ছে প্রেসার ওয়াটার রিঅ্যাক্টর। যদি কোশ্চেন আসে যে আপনাদের explain the pressure water reactor and draw a neat diagram, ঠিক আছে, এটা আসতে পারে। তো এটা যদি আসতে পারে বলতে এটা লেস ইম্পর্টেন্ট, বাট তারপরও পড়ে যাওয়া ভালো। প্রেসার ওয়াটার রিঅ্যাক্টর আর মোস্ট কমন টাইপ অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর ওয়্যার ওয়াটার ইজ ইউজড অ্যাজ বোথ কুল্যান্ট অ্যান্ড মডারেটর। তার মানে সেম টাইপ অফ ওয়াটার হচ্ছে কুল্যান্ট এবং মডারেটর হিসেবে কাজ করে। দ্য ওয়াটার ইন দ্য রিঅ্যাক্টর কোর ইজ কেপ্ট আন্ডার হাই প্রেসার টু প্রিভেন্ট ইট ফ্রম বয়েলিং, মানে হচ্ছে এটা বয়েল পর্যায়ে যায় না, বয়েলের নিচে থাকে। ইট ট্রান্সফারস ইট টু এ সেকেন্ডারি ওয়াটার সার্কিট ওয়্যার দ্য স্টিম ইজ জেনারেটেড টু ড্রাইভ টারবাইন। ওই যা নরমালি যেটা দেখাইলাম আর কি, যে আমাদের হচ্ছে বয়েল হয়ে কি হয়, একটা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে সেকেন্ডারি ওয়াটারে আমাদের হিটটা ট্রান্সফার করে। তো এখানে হচ্ছে আমাদের কি, যে প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টরের একটা কি দেওয়া আছে, স্কেমাটিক ডায়াগ্রাম আছে। আমাদের হচ্ছে এই যে কন্টেইনমেন্ট স্ট্রাকচার আছে, এখানে আমাদের যে ইয়াটা আছে, রিঅ্যাক্টরটা আছে, যেখানে হচ্ছে কি হয়, আমাদের পানিটা বয়েল হয়, মডারেটর আকারে পানিটা বয়েল হয়। ওই বয়েল হয়ে এই যে হিট এক্সচেঞ্জারের কয়েল গুলো দিয়ে সে কি করে, চালনা করে। আর এখানে সেকেন্ডারি সার্কিটে আমাদের হচ্ছে স্টিম উৎপন্ন হয়। আচ্ছা, বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টরে শুধুমাত্র একটা ডিফারেন্স, এখানে হচ্ছে এই যে এই রিঅ্যাক্টরের মাঝে এটা কি হয়, পানিটা বয়েল হয় না, বাট বয়েলের টেম্পারেচারের নিচে থাকে। আর বয়েলিং ওয়াটারে কি হয়, আমাদের হচ্ছে ডিরেক্টলি কোরের মধ্যেই বয়েল হতে থাকে এবং এটা স্টিম উৎপন্ন করে। তো ওই স্টিমটা আমাদের কি করে, টারবাইন ড্রাইভ করতে ইউজ হয়, বাট এটা খুব বেশি কমন না এবং ইম্পর্টেন্টও না। আচ্ছা, প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর অর ক্যান্ডু রিঅ্যাক্টর, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়ে যাবেন। আমি এখন বলে দিচ্ছি, ক্যান্ডু রিঅ্যাক্টর বা প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর, এটার সাথে
প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টরের ডিফারেন্স এটাই যে আমরা এখানে নরমাল আর ক্যান্ডু রিঅ্যাক্টরে হেভি ওয়াটার বা ডিউটেরিয়াম অক্সাইড আমরা মডারেটর আকারে ইউজ করি। PHWRs use heavy water deuterium oxide as both moderator and coolant. The heavy water allows the reactor to use natural uranium as fuel, which is advantageous for countries that do not enrich uranium. The Canadian CANDU reactor is well known an example of PHWR. CANDU reactor মানে হচ্ছে Canadian deuterium uranium reactor. A high fissile density means that more uranium-235 nuclei are available within a given volume to sustain a chain reaction, allowing for a more compact core design. আচ্ছা, এটা বলার আগে আমি বলে নেই যে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে এখানে আমরা যে ইউরেনিয়ামটা ইউজ করি এটা কি নরমাল ইউরেনিয়াম নাকি আমাদের কোনো একটা স্পেশাল টাইপের ইউরেনিয়াম বলেন তো? স্যার ইউরেনিয়াম 35 স্যার। হ্যাঁ 235, বাট এটা ডেনসিটিটা কত, যে একটা ইউরেনিয়ামে মানে কতটুকু 100% কি ইউরেনিয়াম থাকবে নাকি ন্যাচারালি থেকে যে সব পাওয়া যায় ধরেন যে 0.7%, ঠিক আছে 0.7%, মানে অনেক কম ইউরেনিয়াম আছে একটা ফুয়েলের ব্লকে। তো এটার আনসারটা হচ্ছে কি যে আমরা হচ্ছে এই যে প্রেসারাইজড বা বয়েলিং ওয়াটার বলেন এগুলোতে আমরা এনরিচড মানে খুবই বেশি ডেনসিটির ইউরেনিয়াম ব্লক ইউজ করি, মানে একটা ব্লকের মধ্যে অনেক বেশি ইউরেনিয়াম আছে। কিন্তু ধরেন যে আপনি এমন একটা কান্ট্রিতে বসবাস করেন যেখানে এত এত বেশি টাকা দিয়ে আপনার এত এনরিচ রাশিয়া থেকে ইম্পোর্ট করার মতো টাকা নেই, আপনার ইয়াতে আপনার কি বলে দেশে ইউরেনিয়াম পাওয়া যায় বাট ওইটা ন্যাচারাল ইউরেনিয়াম এত বেশি আনা অ্যাপ্রক্সিমেটলি 0.7% ইউরেনিয়াম থাকে ওই ব্লকের মধ্যে। তখন কি করবেন, তখন এই ক্যান্ডু রিঅ্যাক্টর আমাদের ইউজ করতে হবে। কনভার্সলি মানে ওইসব এনরিচ ইউরেনিয়ামে হাই ফিসাইল ডেন্সিটি থাকে, মানে হচ্ছে বেশি ইউরেনিয়াম থাকে বেশি পরিমাণ ফিশন তৈরি করতে পারে, বাট লো fissile আমাদের যে ন্যাচারাল ইউরেনিয়াম আছে conversely low fissile density necessitates a larger core to achieve the sufficient rate of nuclear reaction to maintain steady power output. তো আমাদের যে ন্যাচারাল ইউরেনিয়াম গুলো আছে এগুলাতে খুব লো পরিমাণ ইউরেনিয়াম থাকে এবং এগুলো লো ফিসাইল ডেন্সিটি থাকে, মানে হচ্ছে খুব কম পরিমাণ ইউরেনিয়াম, কম পরিমাণ ফিশন রিঅ্যাকশন হইতে পারে। তো এখন একটা ব্যাপার আছে, আপনি দেখেন আপনার কি ফিশন গুলো কি করতে হবে, ইউরেনিয়াম গুলোকে চেইন রিঅ্যাকশন তৈরি করতে হবে, তাই না? চেইন রিঅ্যাকশন তৈরি করতে হবে, রডের কন্ট্রোল রড গুলো আছে এগুলোকে এমন ভাবে বসাইতে হবে যাতে চেইন রিঅ্যাকশনটা প্রপারলি হয়। তো যখন ইউরেনিয়াম অলরেডি বেশি আছে এনরিচ ইউরেনিয়ামে তখন কিন্তু কন্ট্রোল রডটা এত মানে এত পুরু না হইলেও চলবে, তাই না? অলরেডি অনেক বেশি বেশি আছে ন্যাচারালি ফিশনটা চলতে থাকবে। বাট যদি এমন হয় যে ইউরেনিয়াম অনেক কম তখন হইতে হবে কি যে আমাদের কন্ট্রোল রড গুলো অনেক মোটা মোটা হইতে হবে, কাছাকাছি হইতে হবে। তো এই জন্য আসলে সমস্যাটা তৈরি হয় যে আমাদের যদি ইউরেনিয়াম ভালো না হয় তাহলে আমরা খুব বেশি এফিশিয়েন্টলি ফিশনটা চালাতে পারি না, যদি না আমাদের ইয়াটা খুব কি বলে কোর গুলো খুবই পুরু হয়, খুব কাছাকাছি হয়, একটা ট্রেড অফের ব্যাপার আছে, তাই না? তো এই জন্য আমরা করি কি যে ক্যান্ডু রিঅ্যাক্টর ওয়াজ স্পেশালি ইনভেন্টেড টু ইউটিলাইজ ন্যাচারাল ইউরেনিয়াম which was a very low fissile density compared to enriched uranium used in many other reactor types. To compensate for this lower fissile density মানে ন্যাচারাল ইউরেনিয়াম ইউজ করার কারণে ক্যান্ডু রিঅ্যাক্টরস ইউজ heavy water oxide as moderator which is more effective at slowing down as neutrons without capturing them, thereby enhancing the probability of fission reactions in natural uranium. তো ক্যান্ডু রিঅ্যাক্টরে আমাদের হেভি ওয়াটার বা ডিউটেরিয়াম অক্সাইড ইউজ করার কারণে হয় কি যে মডারেটরটা যে নিউট্রনগুলো বের হচ্ছে ওইগুলাকে আরো স্লো করে ফেলে এবং এটা অ্যাবজর্ব করে কম, ঠিক আছে? নর্মাল পানির তুলনায় নিউট্রনটা কম অ্যাবজর্ব করে, যার ফলে হয় কি যে আমাদের খুব বেশি পরিমাণ যা আছে তার খুব এফিশিয়েন্টলি কি করে, ধরেন যে 100টা নিউট্রন তৈরি হচ্ছে, এই 100টা নিউট্রনের মধ্যে 80টা নিউট্রনই আমাদের কি পরবর্তী ফিশন বিক্রিয়া তৈরি করতে পারে, এরকম অবস্থা হয়, স্লো ডাউন করে ফেলে এবং অ্যাবজর্পশনটা কম হয়। This design allows for a larger core size, মানে হচ্ছে কোর সাইজটা আমরা লার্জ করতে পারি এজন্য that accommodates the lower energy density fuel which still achieving efficient and sustainable nuclear reaction, providing a strategic advantage for countries without uranium enrichment capabilities. তার মানে আপনার কাছে যদি ভালো ইউরেনিয়াম না থাকে তারপর আপনি যদি এফিশিয়েন্টলি পাওয়ার তৈরি করতে চান তাহলে অবশ্যই ক্যান্ডু রিঅ্যাক্টর ইউজ করতে হবে। তো স্কিম্যাটিক ডায়াগ্রামটা এরকম, এখানে কি আছে, এখানে আমাদের হিট এক্সচেঞ্জারটা আছে আর এইখানে আছে হচ্ছে কি আমাদের ক্যালান্ডিয়ার মধ্যে আমাদের প্রেসার টিউব গুলো থাকে এবং ফুয়েল রড গুলো থাকে, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পারেন এই রকম আছে আমাদের হচ্ছে ফুয়েল রড
প্রেসার টিউবের মধ্যে ফুয়েল রড গুলো এরকম ভাবে থাকে, সাজানো থাকে একটা রাউন্ড শেপের, রাউন্ড অর্গানাইজেশন সাজানো থাকে। এবং এর মধ্যে থাকে কি আমাদের হেভি ওয়াটারটা থাকে। এবং এখানে যেহেতু আমাদের এই যে পুরুত্বটা বেশি এবং ইউরেনিয়ামের কি বলে এটাকে কন্ট্রোল রড আর হচ্ছে যেই ফুয়েল রড এগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে। তো যার কারণে হয় কি আমাদের হচ্ছে ইউরেনিয়ামের পুরুত্বটা বেশি হয় এবং আমাদের যে নিউট্রনগুলো উৎপন্ন হয় সেগুলো খুব সহজে কি করতে পারে, পরবর্তী ফিশন বিক্রিয়া তৈরি করতে পারে হেভি ওয়াটার মডারেটরের কারণে। বুঝতে পারছেন? তো আপনার যদি কোশ্চেন আসে যে ক্যান্ডু রিঅ্যাক্টর এক্সপ্লেন করার, আপনি এইভাবে এক্সপ্লেন করবেন যে আমাদের একটা স্কেমাটিক ডায়াগ্রাম আঁকবেন এরকম, ঠিক আছে? এটা আঁকতে পারেন অথবা নিচেরটা আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। একে একে বলবেন। স্যার এটা তো বড় প্রশ্ন ছিল না স্যার, হ্যাঁ, এটা তো স্যার মানে বড় প্রশ্ন, এটা তো এক ডিমেনশন না। প্রশ্ন আসতে পারবে। স্কেমাটিক ডায়াগ্রাম আঁকবেন আর কি, যে আমাদের হচ্ছে এরকম ক্যালান্ড্রিয়া শেপে থাকে, এরকম রাউন্ড শেপে থাকে আমাদের রিঅ্যাক্টর গুলো এবং এর মধ্যে কি থাকে, ফুয়েল রড থাকে। ফুয়েল রড গুলো দেখতে পাচ্ছেন। প্রেসার টিউবের মধ্যে আমাদের প্রেসার টিউব থাকে এবং আমাদের কি রিঅ্যাক্টরের মধ্যে হেভি ওয়াটার ডিউটেরিয়াম অক্সাইড চালনা করা হয়। তো এই ডিউটেরিয়াম অক্সাইড গুলো আর কন্ট্রোল রড গুলো কি থাকে আমাদের 90 ডিগ্রি কোণে থাকে ফুয়েল রডের সাথে। আগে তারা পরস্পর সমান্তরালে ছিল, এবার 90 ডিগ্রি কোণে আছে। তো এটা হওয়ার কারণে হয় কি যে আমাদের যেই ন্যাচারাল ইউরেনিয়াম আছে যেটাতে লো ফিসাইল ডেন্সিটি আছে, ওইটাতে ইউরেনিয়াম যেগুলো তৈরি হয় আমরা এফিসিয়েন্টলি ইউরেনিয়াম গুলো কালেক্ট করতে পারি এবং যে বিক্রিয়াটা হয় এই বিক্রিয়ার মাধ্যমে হিট কি হয়, হিট তৈরি হয়। প্রেসার টিউবের মাধ্যমে আমাদের যে পানিটা আছে, ঠিক আছে, হেভি ওয়াটারটা আছে, ওই হেভি ওয়াটারটা কি করে এইখানে হিট এক্সচেঞ্জারে ফ্লো করে এবং হিট এক্সচেঞ্জারের সংস্পর্শে আসে যে নর্মাল ওয়াটারটা আছে, নর্মাল ওয়াটারটা কি হয় গরম হয়ে স্টিম উৎপন্ন করে। এভাবে লিখে দেবেন, ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বর্ণনা করেন তাহলে এখানে লিখবেন যে ক্যান্ডুর প্রথম সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি, আমরা ন্যাচারাল ইউরেনিয়ামই ইউজ করতে পারি। আর ফ্লেক্সিবিলিটি টু রিফুয়েল ওয়েল দ্য রিঅ্যাক্টর ইজ ইন অপারেশন, মানে হচ্ছে এখানে যেহেতু আমাদের এটা কি আছে 90 ডিগ্রি কোণে আছে, তার মানে আমাদের রিঅ্যাক্টরটা কমপ্লিটলি খোলা লাগতেছে না। আমরা কি করব, আমরা হচ্ছে অপারেশনে থাকা অবস্থায় কি করতে পারবো, এই যে কন্ট্রোল রডের ফুয়েলটা রিফুয়েল করতে পারবো। হায়ার নিউট্রন ইকোনমি লিডিং টু এ এফিশিয়েন্ট ফুয়েল ইউজ, মানে হচ্ছে আমাদের নিউট্রনটা যেটা আছে সেটা অনেক বেশি এফিশিয়েন্টলি অ্যাবজর্ব করতে পারে, অ্যাবজর্ব বলতে মানে নিউ ফিসাইল রিঅ্যাকশন তৈরি করতে পারে। লোয়ার এনরিচমেন্ট রিকোয়ারমেন্ট, মানে হচ্ছে নিউক্লিয়ার এনরিচমেন্টটা কম লাগে। হাই সেফটি স্ট্যান্ডার্ড উইথ প্যাসিভ সেফটি ফিচার্স, লঙ্গার অপারেশনাল লাইফ ডিউ টু রোবাস্ট ডিজাইন, হেভি ওয়াটার মডারেটর অ্যাজ হাই ক্যাপাসিটি অফ হিট অ্যাবসর্পশন, মানে হেভি ওয়াটারটা যেটা আছে সেটা এই হিটটাকে খুব ভালোভাবে ক্যাচ করতে পারে, এটাও একটা অ্যাডভান্টেজ। লোয়ার ওয়েস্ট হিট রিজেকশন অ্যালাউইং দ্য মোর এফিশিয়েন্ট কুলিং সিস্টেম। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। হাই ইনিশিয়াল ক্যাপিটাল কস্ট ডিউ টু হেভি ওয়াটার, হেভি ওয়াটার তো আসলে নর্মাল ওয়াটার না, আমাদের হচ্ছে এটা স্পেশালি তৈরি করতে হয়, ওইটার জন্য একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে। হেভি ওয়াটার প্রোডাকশন এন্ড মেইনটেনেন্স additional operating cost, complex design can lead to higher maintenance and operational challenges. Heavy water management process radiation causes radiation safety concerns, limited availability of heavy water suppliers, মেইনলি প্রবলেমটা হচ্ছে হেভি ওয়াটারটাই আর কি। কমপ্লেক্স রিঅ্যাক্টর কন্ট্রোল সেফটি, এনভায়রনমেন্টাল কনসার্নস রিলেটেড টু হেভি ওয়াটার লিকস এন্ড ডিসপোজাল। তো মেইন ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আমাদের হেভি ওয়াটার নিয়ে, আর অ্যাডভান্টেজটা হচ্ছে কি আমাদের ন্যাচারাল ইউরেনিয়াম ইউজ করা যায়। ওকে, আচ্ছা, পরবর্তীতে ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর, এটা এবং হচ্ছে আমাদের প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর, এই দুইটা সেকেন্ড ক্যাটাগরি ইম্পর্টেন্ট, ক্যান্ডু রিঅ্যাক্টরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরটা কি, এইখানে আমাদের হচ্ছে মডারেটর সব একই রকম থাকবে, শুধুমাত্র মডারেটরটা কি হবে, FBRs are designed to generate more fissile material than they consume using fast neutrons on the fission positive liquid matter such as sodium and coolant, মানে হচ্ছে আমাদের যে অ্যাবজর্বার কি বলে এটাকে মডারেটর এবং কুলেন্টটা আছে, এটা হচ্ছে আমরা এবার লিকুইড মেটাল বা সোডিয়াম দিয়ে রিপ্লেস করে দিতেছে। এই যে দেখেন এখানে আমাদের হচ্ছে কি সোডিয়ামটা কুলেন্ট আকারে কাজ করতেছে, ঠিক আছে না? ফার্স্ট ব্রিডার মানে হচ্ছে এটাতে কি হয়, আমাদের হচ্ছে নিউট্রনটা ফার্স্ট নিউট্রনই থাকে এবং ওটা দিয়ে আমরা কি করতে পারি, ফার্স্ট নিউট্রন দিয়ে ফার্স্ট ফিউশন প্রসেসটা চালু রাখতে পারি, মানে আমাদের আর নিউট্রনের স্পিডটা কি কমানো লাগতেছে না। These reactors can significantly extend the fuel supply for nuclear power, মানে হচ্ছে আমাদের মানে এটা একটু বেটার আর কি, আলাদা টেকনোলজি, আমরা জাস্ট কি করেছি কুলেন্টটা ইউজ করতেছি, কুলেন্টটা আলাদা বা মডারেটরটা আলাদা করে দিচ্ছি। তো আপনার যদি আরো জানতে ইচ্ছা হয়, ঠিক আছে, এই ফার্স্ট রিঅ্যাক্টর এখানে একটা লিংক দেওয়া আছে, এই লিংকে ইউটিউব ভিডিওতে গেলে এটা একটু দেখে নিন, ঠিক আছে? আমাদের এই যে প্রেসারাইজড
ওয়াটারেও একটা ইউটিউব লিংক দেওয়া আছে, ওইটাতে গিয়ে ভিডিওটা একটু দেখে নিন, ঠিক আছে? ওকে, আর এটা আছে লাইট ওয়াটার গ্রাফাইট মডারেটেড রিঅ্যাক্টর আরবিএমকে রিঅ্যাক্টর। এটা ছিল আমাদের হচ্ছে রাশিয়ায় মেনলি ইউজ হয়। দ্য আরবিএমকে ডিজাইন used primarily in Russia employs light water as coolant and graphite as moderator। মানে হচ্ছে মডারেটরটা হবে গ্রাফাইট এবং হিট এক্সচেঞ্জারে যাবে যেটা, সেটা হবে লাইট ওয়াটার। It is known as used in Chernobyl plant through modern BMKs, though modern RBMKs have undergone significant safety moderation। তো আমাদের যে চেরনোবিল দুর্ঘটনা ছিল ওইটাতে আরবিএমকে রিঅ্যাক্টর গুলো ইউজ হতো, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু ছিল আমাদের হচ্ছে নিউক্লিয়ার কি বলে এটাকে, পাওয়ার প্ল্যান্টের টপিক আর কি, কন্টেন্ট। তো আপনারা কি করবেন, অবশ্যই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ে যাবেন। এখানে যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো ভালোভাবে বুঝে যাবেন এবং এই যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো আছে স্পেশালি রিঅ্যাক্টরের বিভিন্ন টাইপ গুলো এইগুলো পড়ে যাবেন, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন। স্যার তাহলে প্রথম হচ্ছে আপনি যে একটা মানে এর আগে একটা ক্লাসে যে একটা ভিডিও দিয়েছিলেন আর কি, আপনার রেকর্ডিং এর মানে 1 ঘন্টার মতো, তাহলে ওটা দেখতে ওটা বলতেছি, আপনি এখানে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি বলেন, হয়তো আমি রেকর্ডিং করব, ঠিক আছে? ওই টপিকটা না স্যার। আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। আচ্ছা, না থাকলে আমরা জাস্ট